নমস্কার বন্ধুরা, আজ 15ই আগস্ট 2024, সময় সকাল 10টা। আজ আমাদের 77তম আন্তর্জাতিক বলছি স্বাধীনতা দিবস। মাফ করবেন, রাতে খুব ভালো ঘুম হয়নি তো একটু গুলিয়ে যাচ্ছে সব কিছু। যেমন কালকে রাত্রিবেলা অনেক কিছু আমাদের গুলিয়ে দেওয়ার এমন চেষ্টা করা হলো যে প্রচুর মানুষ অনেক কিছু গুলিয়ে ফেললেন। অবশ্য এটা আমাদের কাছে খুব কি বলবো, আমরা খুব এক্সপেক্টই করেছিলাম এরকম কিছু ঘটনা ঘটবে, কারণ তার ঠিক আগের দিন সন্ধেবেলা থেকে আমাদের প্রশাসকদের, শাসক দলের মানুষদের যেভাবে কিছু কিছু কথা বলতে শুনছিলাম যে তারাও বিরুদ্ধ প্রতিবাদে নামবেন, আমরা বুঝতে পারছি না তারা কেন বুঝতে চাইছেন না যে আমাদের এই আন্দোলন কখনোই শাসক দলের বিরুদ্ধে ছিল না। তারা কেন সেটাকে শাসক দলের বিরুদ্ধে একটা আন্দোলন বলে রূপান্তরিত বা কনভার্ট করতে চাইছেন। আমার মনে হয় তাতে ক্ষতি তাদের বেশি আমাদের থেকে। তাদের যে মুখপাত্ররা ছিলেন তার মধ্যে একজন ডাক্তারবাবু মাননীয় শান্তনু সেন, উনি কিন্তু আর এই টপিকের উপর কোনো রকম কোনো কিছু কমেন্ট করবেন না, অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন। কারণ ওনাদের কাছে এই শাসক দল থেকে এমন একটা বার্তা যাচ্ছে যাতে এটা দাঁড়াচ্ছে তাদের আইদার অর চুজ করতে হবে, হয় আন্দোলনকারীদের পক্ষ আর নইলে সরকারের পক্ষ। দুটো তারা একসাথে বোধহয় পারবেন না। কেন পারবেন না আমি জানি না, পারতেই পারতেন, কিন্তু সরকারের সেটা ইচ্ছা নয় বোধহয়। তারা চায় হয়তো আমাদের এই আন্দোলনটাকে দাবিয়ে ফেলতে। আমি জানি না কেন এটা চাইছে, জানি না। মানে এত বড় কি ব্যাপার এবং কত বড় জিনিস চোখের সামনে চলে আসবে যে এইভাবে একটা গণ আন্দোলনকে, যেটা তৈরি হয়েছে শুধুমাত্র একটি ডাক্তার এবং ডাক্তারি ছাত্রী, কারণ উনি MBBS পাশ করে গেছেন, উনি ডাক্তার, উনি তার নামের পাশে ডক্টর লিখতে পারতেন, সেই ডাক্তারি ছাত্রীর নৃশংসভাবে হত্যা এবং খুনের এবং ধর্ষণের আমরা বিচার চেয়েছিলাম। বিচারটা যেন সব দিক থেকে পূর্ণ হয়, কারণ আমাদের একটা পরিষ্কার কথা আমরা পরিষ্কারভাবে একাধিকবার যেমন সংবাদ মাধ্যমে বলেছি, তেমনি শাসক দলের যারা রিপ্রেজেন্টেটিভ বসার চেষ্টা করেছেন, বসতে এসেছেন, কথা বলতে এসেছেন, তাদেরকেও জানানো হয়েছে। এখানে প্রবলেম হচ্ছে শাসক দলের রিপ্রেজেন্টেটিভরা সরাসরি আমাদেরকে কিছু জিজ্ঞেস করেননি, তারা বেশিরভাগ সময় ভায়া মিডিয়া জিজ্ঞেস করেছেন। আর কিছু পুলিশ প্রশাসন এসেছেন, যে পুলিশের উপর আবার আমরা মানে আন্দোলনকারীরা ভরসা করতে পারছি না। কারণ এই যে মাননীয় বিশাল গোয়েল মহাশয়, যিনি কালকে ওই রকমভাবে রাত 2টোর সময় ভয়ঙ্কর চেঁচামেচি করে কিছু স্টেটমেন্ট দিলেন, স্টেটমেন্টটা দেখে কেন জানি মনে হলো যে একটা বাচ্চা পরীক্ষায় ভালো নম্বর পায়নি, বাবা মার কাছে এসেছে, বাবা মা প্রচণ্ড মারধর করেছে, আর সে কাঁদতে কাঁদতে কথাটা বলছে যে আমি তো কাজ ঠিক করে করেছি, আমি তো আমার ইনভেস্টিগেশন ঠিক করে করেছি, তাও আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি বলে তোমরা কেন আমায় বকছো? আমরা তো দোষীদেরও ধরেছি। মানে কি, আমি পাস মার্কটা পেয়েছি, আমার লেটার পাওয়া উচিত ছিল, কিন্তু পাস মার্কের জন্য পেয়েছি বলে তাও তোমার মারছো, এই করছো কেন? আমরা তো পরিষ্কার তাদের বলেছি যে আমাদের সমস্যাটা কোথায়। আমরা তো পয়েন্ট বাই পয়েন্ট তাদেরকে বলেছি। 1 নম্বর হচ্ছে, আমাদের মনে হয়েছে, এখনো মনে হচ্ছে, ভবিষ্যতেও মনে হবে যদি না কোনো কিনারা হয়, যে এইটা একজনের কাজ নয়, এবং সেটার বেসিসে উনি যে সায়েন্টিফিক এভিডেন্স বলে চেঁচামেচি করছিলেন, প্রতিটা সায়েন্টিফিক এভিডেন্স। এবং পোস্টমর্টেমের যে ভদ্রলোক, তিনি বাইরে, আমাদের মাননীয় ডক্টর অজয় কুমার গুপ্ত, যার বই আমরা পড়ে ফরেন্সিক পড়েছি। আপনি ভাববেন না আপনি লেম্যানের সঙ্গে কথা বলছেন। মাননীয় কমিশনার সাহেব, প্রত্যেকটা মানুষ 1.5 বছর ফরেন্সিক মেডিসিন পড়ে আসা, এবং আমাদের মেমোরি তো জানেন, আমাদের মেমোরি অতটা লুজ নয়, যথেষ্ট শার্প মেমোরি নিয়ে চলি আমরা। ডাক্তারি পড়তে গেলে আপনি যদি পড়তেন দেখতে পেতেন যে ডাক্তারিটা অত সহজ জিনিস না। যদি সম্ভব হয়, আপনাদেরই অনেক বন্ধু আছেন যারা ডাক্তার হয়ে IPS হয়েছে, আমি ব্যক্তিগতভাবে তাদের চিনি, নাম বলবো না। পশ্চিমবঙ্গেরই একটি জায়গায় তিনি পোস্টেড আছেন, আগে বিধাননগর কমিশনারেট পর্যন্ত ছিলেন। তাকে জিজ্ঞেস করে দেখবেন
কারণ আপনি তো দুটোই পড়েছেন সেই ভদ্রলোক, একদিকে ডাক্তারি ফরেন্সিক আর একদিকে মেডিকেল ফরেন্সিক। যে একটা লোকের কাজ এটা নয়। ডক্টর অজয় গুপ্ত ক্যাটেগরিক্যালি বলেছেন, সায়েন্টিফিক্যালি বলেছেন এটা একটা লোকের কাজ না। বাকি লোকগুলো কোথায়? সিসিটিভি ক্যামেরাগুলোকে কেন ঠিক মতো দেখে সেগুলোকে অ্যানালিসিস করা হচ্ছে না? আরে সিম্পলি এই যে লোকটি যে অ্যারেস্টেড হয়েছেন সঞ্জয় বাবু, এই মানুষটির ফোন ট্যাপ করলে সমস্ত জিনিস চলে আসবে। কত সময় লাগে একটা ফোন ট্যাপ করতে? উল্টে বলে দিচ্ছেন একাধিক সিমেন্ট, যেখানে আমরা জানি ডিএনএ টেস্টিংয়ে সময় লাগে। একাধিক সিমেন্ট আছে না একটি সিমেন্ট আছে, কিভাবে বলা যাবে সেটা? আর আমরা বাইরে থেকে যা শুনতে পাচ্ছি, পুরো জিনিসটা হয়েছে প্রশাসনের মদতে। এবং আমরা বারবার যেটা বলছি, খুনের মোটিভটাকে সামনে নিয়ে আসুন। খুনের মোটিভটা আসল। এই জিনিসটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মেয়েটি হচ্ছে তার ভিকটিম। এই মেয়েটি জেনে গিয়েছিল। আবার আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, পরিষ্কার জলের মতো প্রতিটি ডাক্তার কালকে আন্দোলনে গিয়ে যে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমি হেঁটেছি, আমি আমার জায়গায় বাগুইআটিতে হেঁটেছি, বিভিন্ন ডাক্তারবাবু আমাদের বন্ধু বান্ধবরা সমস্ত, কেউ কলেজ স্কোয়ার, কেউ একাডেমি অফ ফাইন্যান্স, কেউ যাদবপুর, কেউ নিউ টাউন, কেউ রাজ্যের বিভিন্ন অংশে, পুরুলিয়া, তমলুক, কাঁথি, মিদনাপুর, সমস্ত জায়গায় মানুষ হেঁটেছে, মানুষ দাঁড়িয়ে থেকেছে, মানুষ মোমবাতি জ্বালিয়েছে, মানুষ মোবাইলের টর্চ সেকশন যে লাইটটা সেটা জ্বালিয়ে প্রতিবাদ করেছে। ঠিক সেই সময় একদম বেলগেছিয়ার একটা গলি থেকে ঢোকানো মদ্যপ হুলিগানস, একদম বলছি কারণ তারা মদ্যপ ছিল, তাদের হাঁটা চলাতে বোঝা যাচ্ছে, তাদেরকে জোর করে ব্যারিকেড ভেঙে ঢুকিয়ে দিয়ে পুলিশ ঢুকে গেল একটা গাইনোকোলজি ডিপার্টমেন্টের মধ্যে, মেয়েদের ডিপার্টমেন্টের মধ্যে পুলিশ অতজন চলে গেল। ওই একটা কিছুর জন্য কিন্তু ওদেরকে শোকজ করা উচিত, অ্যারেস্ট করা উচিত, শুধু ওই একটা কারণের জন্য। অতগুলো মানুষ একটা লাঠি চার্জ করলো না, যেখানে এমার্জেন্সি ভাঙচুর হয়ে গেল। অথচ বিভিন্ন মিডিয়ায় দেখিয়েছে বিকেলবেলা থেকে 5টা থেকে, যখন আলো রয়েছে আকাশে, সেই সময় থেকে আরজিকর পুরো পুলিশে ছেয়ে গেছিল। কি করছিল ওই পুলিশগুলো যখন এই 2-3 হাজার মানুষ এভাবে ঢুকে গেল? এরা পরিষ্কার দুষ্কৃতী। এদের প্রত্যেকের হাতে লাঠি ছিল। কই আন্দোলনকারীদের হাতে তো লাঠি ছিল না, কিছু কিছু মানুষের হাতে পতাকা ছিল মাত্র। এই লোকগুলো কি করে ঢুকে গেল? আপনি বলছেন আপনি তদন্ত ভালো করে করছি। আপনি তদন্ত না, আপনি কোনো কাজই করতে পারছেন না। হয় আপনি ব্যর্থ, এবং আপনি ব্যর্থ নন, আপনি জেনে শুনে কাজটা করছেন, আপনার প্রমোশন হবে, আপনি কোনো একটা শ্রী পাবেন হয়তো। আপনি ব্যর্থ নন, আপনি ডেলিভারেট। কেন করছেন আপনি ডেলিভারেট? তার কারণ আপনার স্বার্থজনিত। ওইখানে যে অসামাজিক কাজগুলো আরজিকরের দিনের পর দিন হয়, সেইখান থেকে একটা বড় অংশ চাঁদা হিসেবে বলুন, যাই হিসেবে বলুন, আপনার কাছে যায়, আপনাদের কাছে যায়, মন্ত্রকের কাছে যায়। তাই আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এবং এখনো ওখানে এভিডেন্স রয়েছে, এখনো ওখানে কোনো ফর্ম অফ এভিডেন্স রয়েছে। হতে পারে যে সমাজ বিরোধী কাজগুলো হচ্ছে সেটা ওই পার্টিকুলার সেমিনার রুমের আশপাশটাকে কেন্দ্র করে, বা ওই জায়গায় তার এভিডেন্স রয়েছে। তাই জন্য এবারও টার্গেট ছিল কিন্তু ওই সেমিনার রুম ভেঙে তছনছ করে এভিডেন্স ট্যাম্পার করা। এটাও কিন্তু সেই পারপাসে গেছিল। কিন্তু প্রবলেমটা কি হয়েছিল জানেন? এই যে লোকগুলো গেছিল, এগুলো হচ্ছে সারা বছর না পড়া ছাত্রের মতো। তারা বই নিয়ে গেছে পরীক্ষা দিতে, কিন্তু জানে না প্রশ্নটা বইয়ের কোন চ্যাপ্টার থেকে হয়েছে। যার জন্য ওরা ওই ফ্লোরে, 4th ফ্লোরে না গিয়ে 3rd ফ্লোরে একদম সিমিলার রুম ভেঙে চলে দিয়ে চলে এসেছে। ইএনটি ডিপার্টমেন্ট ভেঙে গেছে চেস্ট ডিপার্টমেন্টের জায়গায়, কারণ জানে না যাদেরকে পাঠিয়েছে যে চেস্ট ডিপার্টমেন্টটা কোথায়। সে বাচ্চাদের মতো জানে না কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, বই নিয়ে গিয়েও পরীক্ষা দিতে পারছে না। এই হচ্ছে এদের অবস্থা। যখন রাত্রিবেলা 2:30-3টের সময় দেখাচ্ছে যে বেলগেছিয়া ব্রিজের ওপর দিয়ে পুলিশ দৌড়াচ্ছে, দুদিকের বাড়ির ছাদ থেকে ইট পড়ছে, পুলিশ কি করছে? ইটটাকে ভেঙে আবার সেই ইট ছুটছে। একটা বড় থান ইট এলো, সেটাকে ভাঙলো, ভেঙে আবার তারা ওদিকে ছুটছে। তাদের কাঁদানে গ্যাস নেই, তাদের কিচ্ছু নেই, তাদের হাতে ঢাল নেই। তারা নাকি বিকেল 5টা থেকে বসে আছে ওখানে একটা বিশৃঙ্খলতার আশায়, বা বিশৃঙ্খল আশঙ্কায়, আশায় বলবো না, আশঙ্কায়।
আর এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যদি সংবাদপত্র মুখ খোলে বা আমরা মুখ খুলি, তাহলেই সেটা অন্যায় হয়ে যাবে। এটা নাকি নেক্সট টু স্কটল্যান্ড ইয়ার্ড? এই স্কটল্যান্ড ইয়ার্ডের লক্ষণ? একটা কাঁদানে গ্যাসের একটা সেল নেই? অদ্ভুত ব্যাপার। তুমি একটি অপদার্থ, আর তোমাকে আমরা যদি কিছু বলি আমাদের দোষ হয়ে গেল, মানে আমাকে বোকা বলো না টাইপের চন্দ্রবিন্দুর গান। কিছু মনে করবেন না, আমরা এবার বলবো, আমরা করব। এবং যেরকম মজা দেখলেন আপনারা দাঁড়িয়ে, বিশ্বাস করবেন কিনা জানি না, ভোর 4টে অবধি আমরা জেগেছিলাম। যদি আমরা দেখতাম মিডিয়াতে যে বিশৃঙ্খলতা বাড়ছে, এই সমস্ত আন্দোলনকারীরা সবাই গিয়ে আরজি করে জড়া হতো। আমি গাড়ি বাইরে বের করে রেখেছিলাম চলে যাব বলে। আমাদের প্রত্যেকটি বন্ধু আরজি কর যাবে বলে বসেছিল। আমরা সারা রাত ঘুমাইনি আমাদের ওই মানুষগুলোর জন্য। আপনি ডাক্তারদের নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের ভাইদের নিরাপত্তা দেব, আগলে রাখবো, জড়িয়ে রাখবো। একজনকে রাখতে পারিনি, সে আফসোস আমাদের সারা জীবন কাটবে না। আমি যতদিন বেঁচে থাকবো সে আফসোস আমাকে তাড়া করে বেড়াবে যে এই জিনিসটা আজ থেকে 2 সপ্তাহ আগে করলে মেয়েটাকে আমরা বাঁচাতে পারতাম। প্রবলেমটা কি ছিল? এই মেয়েটাও জানি না কি, কেন আমাদেরকে দাদা ভাবলো না, আমাদেরকে বন্ধু ভাবলো না। হ্যাঁ, তার সঙ্গে ঘটে চলা 2 মাস ধরে যে মানসিক নির্যাতন, হুমকি শিকার সে 2 মাস ধরে হচ্ছিল, সেটা কারুর সাথে শেয়ার করলো না। জানি না নিজের পরিবারের সঙ্গে শেয়ার করেছে কিনা, তারা তো খুব একটা কিছু বলছেন না প্রকাশ্যে। তাকে নাকি রেগুলার রাস্তায় থ্রেট দেওয়া হয়েছে, আমাদের সঙ্গে সে শেয়ার করলো না একবারও। সে হয়তো ভেবেছে যেরকম তার কলেজের প্রিন্সিপাল তার বিরুদ্ধে এই ধরনের কাজ করছে, হয়তো আমরাও তার বিরুদ্ধে কাজ করব, বা তাকে কোনো কিছু থেকে বিরত করব, বা তার বিরুদ্ধেই আমরা চলে যাব, হয়তো সেরকম ভেবেছিল। এই আফসোস আমাদের শেষ থাকবে না। তবে সকলকে ধন্যবাদ, সমস্ত সচেতন মানুষকে ধন্যবাদ যে আপনারা এভাবে পাশে আছেন। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ যে তারা এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কালকে, যেটা আমাদের বাংলা সংবাদ মাধ্যম, বিশ্বাস করুন এই ভোটের সময় সংবাদ মাধ্যমগুলির পক্ষপাত দুষ্টতা দেখে মনে বড় কষ্ট হচ্ছিল যে কিভাবে এক একটা সংবাদ মাধ্যম এক একটা রাজনৈতিক দলের কাছে কৃতদাসের মতো কাজ করছে। কিন্তু কালকে তারা যা করেছে আমাদের জন্য, এটুকু বলতে বাধা নেই যে কোনো ধন্যবাদই তাদের কাছে যথেষ্ট নয়। আমাদের দিক থেকে তাদের ক্যামেরা ভেঙে গেছে, তাদের চোট লেগেছে, ইনজিওর্ড হয়েছে তারা অনেকে, কিন্তু তাও তারা তাদের ডিউটিটা আমাদের থেকে ভালোভাবে করে এসছে। এবং শুধু তাই নয়, এখনও করে চলেছে, এখনও সেখানে তারা রয়েছে, তারা সমস্ত আপডেট দিচ্ছে, লাইভ হচ্ছে। এবং আমরা প্রস্তুত আছি, যদি কখনো কোনো সমস্যা হয় আমরা সবাই দৌড়ে যাব। আমরা ব্যক্তিগতভাবে শুধু এখন আরজি করে মানসিকভাবে রয়েছি, আর শারীরিকভাবে পৌঁছতে শুধু সময়ের অপেক্ষা লাগবে। কারণ যে জায়গাটাকে কতকটা ভারতের মধ্যে থাকা কাশ্মীরের মতো তৈরি করার চেষ্টা হচ্ছে, আরজি করটা যেন একটা বিচ্ছিন্ন, একটা কেন্দ্রশাসিত বলবো না, এখানে স্বয়ং শাসিত একটা জায়গা তৈরি করার চেষ্টা হচ্ছে, সেইটা কিন্তু আমরা মেনে নেব না। কারণ ওর ভেতরে যে মানুষগুলো আছে, যে ভাই বোনগুলো আছে, এবং যে রুগীরা আছে, যারা আমাদের প্রকৃত লক্ষ্মী, যাদের জন্য আমাদের ডাক্তারি পড়া, আমরা কিন্তু কোনো দিন কোনো মুহূর্তে তাদের থেকে সরে যাব না। আর আমাদের গায়ে যতই রং লাগান, আমরা গায়ে রং লাগাবো না। আমি গেঞ্জি পরতে পারি গেরুয়া, লাল গেঞ্জি পরতে পারি, গেরুয়া গেঞ্জি পরতে পারি, কিন্তু আমাদের মনটা এখন কালো হয়ে আছে। কালো ছাড়া কোনো রং নেই। সেখানে যার গায়ে নীল রঙের গেঞ্জি পরতো, যে তার ভেতরটাও এখন কালো রং, যে গেরুয়া পরতো তারও, যে লাল পরতো তারও। সবার মনে কিন্তু আজ একটাই রং। আর দয়া করে রং লাগাবেন না, রামধনু হয়ে যাবে চারদিকে, রং খুঁজে পাবেন না। তখন রং খুঁজতে গিয়ে চোখ ধাঁধিয়ে যেতে পারে আপনাদের। সেক্ষেত্রে পারলে সঠিকভাবে তদন্তটা করুন, শাস্তি দিন। আর যারা যারা এই প্রশাসনের মধ্যে আছে সবাইকে বের করুন। আর নালে মাননীয়
স্বাস্থ্য মন্ত্রক এবং পুলিশ মন্ত্রক গণ রেজিগনেশন দিন, এবং সেটা একদম স্বাস্থ্যমন্ত্রী থেকে আরম্ভ করে শেষ তলা অবধি গোটা জিনিসটাকে ঢেলে সাজান। এই ঘটনা কিন্তু আমরা বারবার দেখতে রাজি নই, আর এবারে তো আমরা শেষ দেখে ছাড়ব। নিজেদের জীবনের বিনিময়ে দরকার হলে শেষ দেখে ছাড়ব, কারণ আমাদের একজন চলে গেছে, আর যেন এই জিনিসের পুনরাবৃত্তি না হয়। প্রতিটা কলেজে সমাজ বিরোধীদের আড্ডা, প্রতিটা হসপিটালে সমাজ বিরোধীদের আড্ডা। মামার বাড়ি নাকি? কেন শিক্ষার জায়গায়, কেন স্বাস্থ্যের জায়গায় এই সমস্ত জিনিস ঢুকবে? যদি ঢুকে থাকে, আমরা যদি প্রতিবাদ না করে থাকি, সেটা আমাদের ভুল। একটা মানুষের প্রাণ চলে গেল, একটা তরতাজা প্রাণ চলে গেল, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে দেরি হলেও আমাদের চোখ ফুটেছে। এবার কিন্তু আমরা চোখ রাঙানো মেনে নেব না, কোনো মূল্যেই না। এবং সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত নয়, সারা পৃথিবী আমাদের সঙ্গে আছে। তাই তোমরা 2000 হও, 2 লক্ষ হও, 2 কোটি হও, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। প্রচ্ছন্ন হুমকি যদি ভাবো, প্রচ্ছন্ন হুমকি দিচ্ছি। পাশে থাকো, নিরপেক্ষ তদন্ত করতে দাও, দোষীদের শাস্তি দাও, এবং প্রত্যেকটা জায়গায় যে অরাজকতা ঢুকে আছে সেটাকে ঠিক করো। সময় নাও, অসুবিধে নেই, কিন্তু এই অ্যাটিটিউড দেখালে হবে না। রাজনৈতিক রং লাগছে, রাজনৈতিক একটা আন্দোলন হচ্ছে, এইভাবে আন্দোলনের মুখ ঘুরিয়ে আন্দোলনকে দুর্বল করা যাবে না, করতে পারবে না, আর করতে যেও না, তাতে তোমাদের ক্ষতি হবে।